উষা ভাইয়ের কথায় মাথা কাত করে সায় জানালো, যার অর্থ সে ভাইয়ের বলা সব কিছু মেনে চলবে। সকালে উঠে বসল গাড়িতে। সাদাব উষার কাছে এসে বলল, আমিও চলে আসবো, চকলেট খাবি? উষা দাঁত বের করে হাসল। বলতে গেলে উষার মুখ খুশিতে চকচক করে উঠল। সাদাব পকেট হাতড়ে দুটো কিটক্যাট ধরিয়ে দিল উষার হাতে। বেডে এলোমেলো ভাবে শুয়ে আছে উষা। প্লাজো উঠেছে হাঁটুর ওপরে, ব্যথায় কাতরাচ্ছে সে। অন্যবারের থেকে এবারের ব্যথার যন্ত্রণা তীব্র। প্রথম দিন কখনোই এত ব্যথা করে না। উঠে দাঁড়াতেও পারছে না সে। উঠে দাঁড়ালেই কোমর থেকে পা অবধি যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, সব এমন লাগে। টেবিলের ওপর থেকে মোবাইল নিবে এই সুযোগও নেই। পিরিয়ডের ব্যথায় আগেও একবার সেন্সলেস হয়েছে উষা। দুই হাতে পেট জড়িয়ে ধরে আছে, দাঁত ধারা নিজের ঠোঁট কামড়ে ধরেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। ব্যথার আ করে গুঙিয়ে উঠছে বারবার। কত বেলা হয়েছে সেটাও জানতে পারছে না মেয়েটা। সাগর সবেমাত্র বাড়িতে ঢুকেছে, এখনও ড্রয়িং রুমে আছে। সিজান ভুইয়ারা অফিস শেষে সবাই চলে গিয়েছে আরিশাদের বাসায়। যেহেতু বিকেল গড়িয়েছে, সাগর অগোছালোভাবে যাবে না, তাই তো ফ্রেশ হতে এলো। লিপি বেগম সিজান ভুইয়ার থেকে জানতে পারলেন সাগর আসবে দেরিতে। ভাবলেন উষার যদি অবস্থা খারাপ না হয় তাহলে সাগরকে বলবে সাথে করে নিয়ে আসতে। কল দিলেন সাগরকে। সাগর সবেমাত্র সিঁড়ি পেরিয়েছে। সাদাফের ঘর পেরিয়ে সামনে আসতেই দেখতে পেল উষার রুমের দরজা খোলা এবং ফুপিয়ে কান্না করার শব্দ। কপাল কুঁচকাল সাগর। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সবটা। না, সব রুমের দরজাই তো লক করা মনে হচ্ছে। তাহলে এই রুমের দরজা খোলা কেন? একবার ভাবলো লিজা খালা, পরে আবার চিন্তা করলো বাসায় কেউ না থাকলে তো তিনি নিচতলায় নিজের রুমে থাকেন। ঠিক এই মুহূর্তেই সাগরের ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে উঠল। উষার রুমের দরজার দিকে নজর স্থির রেখেই পকেট থেকে ফোন বের করলো। মায়ের ফোন দেখেই কৌতূহল দমিয়ে রেখে রিসিভ করলো কলটা। সালাম বিনিময় করলো দুজনেই। শুনলাম তুই নাকি বাসায় গিয়েছিলিস। দেখ তো, যদি উষা খুব বেশি অসুস্থ না হয় তাহলে তোর সাথে নিয়ে আয়। কপালের ভাঁজ গাঢ় হলো সাগরের। অবাক কণ্ঠে শুধালো, তোমরা উষাকে নিয়ে যাওনি? আর অসুস্থ মানে? হ্যাঁ, উষা একটু অসুস্থ, তাই তো সাথে আসেনি। একটু দেখ তো কষ্ট করে মেয়েটা ঠিক আছে কিনা। ফোনে ব্যালেন্স না থাকায় কলটা কেটে গেল লিপি বেগমের। সাগর হ্যালো হ্যালো করেই কান থেকে ফোন নামিয়ে দেখলো কল কেটে গেছে। একবার পা বাড়াতে চাইল উষার রুমের দিকে, পরক্ষণেই থমকে দাঁড়ালো তার পরিবার যে ধান্দাবাজ। উষার সাথে সময় কাটানোর সুযোগ করার জন্য হলেও এমন চাল চালতে পারে, আর মেয়েটাও যে ধান্দাবাজ। সাগর তাচ্ছিল্য হাসল, পা বাড়ালো নিজের রুমের দিকে। মস্তিষ্ক এখান থেকে যেতে বললেও মন যেতে চাচ্ছে না। মন বারবার চাইছে সাগর উষার কাছে যাক। দুই কদম গিয়ে দাঁড়ালো সাগর। ভাবলো মেয়েটার অ্যাক্টিং অন্তত দেখে যাই। চোখ দরজা খুলে ভেতরে ঢুকলো সাগর। চোখগুলো বিছানায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকা উষার দিকে। এলোমেলো ভাবে শুয়ে আছে। এক পায়ের প্লাজো হাঁটুর উপরে তো আরেকটা হাঁটুর একটু নিচে। পরনের টপসও উপরে ওঠানো। মেয়েটা যে বারবার কেঁপে কেঁপে উঠছে সাগর বুঝতে পারছে তা। জুতার শব্দ তুলে এগিয়ে গেল উষার দিকে। জুতার শব্দ পেয়ে উষা ভেবেছে বড় আম্মু এসেছে, হয়তো কান্নার জড়িত ভাঙা গলায় বলল, বড় আম্মু গো। সাগরের বুকে মোচড় দিয়ে উঠল। এত কাতর সে কখনো শোনেনি আগে। সাগরের কেমন দম বন্ধ হয়ে আসে। চুপ করে দাঁড়িয়ে রইল সে। শুনতে চাই উষা কি বলে। বড় আম্মু, আমি আমি সত্যি মারা যাব। এই ব্যথা সহ্য করতে পারছি না, আমি বাঁচবো না। উষা এইটুকু বলে কথা বলতেই হাঁপিয়ে উঠছে। সাগর নিশ্চুপ, কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে উষার দিকে। উষা আবারও বলল, দয়া করে সকালের মতো বলো না। বিয়ে করে আর বাচ্চা কাচ্চা হলে এসব ভালো হয়ে যায়। তোমার ছেলের সাথে আমার কখনোই সংসার হবে না। এসব না বলে এবার আরো ভালো একটা ডক্টর দেখো, আমি মারা যাচ্ছি। সাগর উষার মাথার কাছে বসল। বিছানায় লাল দাগ স্পষ্ট দেখতে পেল সে। বুঝতে বাকি নেই তার ঘটনাটা কি। মনে মনে নিজের নিকৃষ্ট চিন্তার জন্য নিজেকেই ধিক্কার দিল সে। কলিজা জ্বলছে তার, বুকে চিনচিন ব্যথা করছে। হাত রাখলো উষার কপালে। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল উষা। তীব্র ব্যথার যন্ত্রণায় খেই হারিয়ে পড়ে থাকা মেয়েটা বুঝল না তার পাশে কে বসেছে। কপালে হাতের স্পর্শ পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে উষা। জানো জানো, আমি মরে যাচ্ছি।
তোমাকে কল করার শক্তিটাও পাচ্ছি না আমি। সাগর উষার মাথাটা নিজের উরুর ওপরে এনে রাখল। উষার চোখ বন্ধ, শীতল কণ্ঠে বলল, আমি বড় আম্মু নই, আমি তোর সাগর ভাই। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই ঝট করে চোখ মেলে তাকালো উষা। অনুভব করে সাগর ভাইয়ের কোলে তার মাথাটা রাখা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সাগর ভাই। উষা অবাক দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। সাগর দেখল উষার অশ্রুসিক্ত লালচে হয়ে ফুলে ওঠা চোখ জোড়া। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল সাগরের দ্রুত বেগে ছুটে চলা হৃৎপিণ্ডটা। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা মাথা তুলে সরে আসতে চাইল। শরীর তার নিষ্প্রাণ হয়ে গেছে। উষার মতিগতি বুঝতে পেরে সাগর উষার কোমর জড়িয়ে ধরে টেনে আরো কাছে নিয়ে আসে। মাথাটা আগের ন্যায় কোলে রেখে কণ্ঠে কোমলতা এনে নমনীয়তার ভঙ্গিতে শোধালো, বাসায় তো কেউ নেই, এই সময়ে প্রপার কেয়ার কিভাবে নেয় আমার জানা নেই। এই অবস্থাতে আমাকে কি করতে হবে? কি করলে তুই একটু বেটার ফিল করবি বা ব্যথাটা একটু কমবে? উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নিজের দিকে এত শান্ত দৃষ্টিতে সাগর ভাইকে কখনো তাকাতে দেখেনি সে। উষাকে হতভম্বের মতো তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলেও কোমল কণ্ঠেই বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? কিভাবে হেল্প করব বল আমাকে। উষা লজ্জা পেল। হাজার হোক ছেলে মানুষ তো, এমন একটা বিষয় নিয়ে এভাবে ওপেনলি কথা বলতে লজ্জাই লাগছে তার। স্বামী স্ত্রী হলেও তো ওদের সম্পর্কটা স্বাভাবিক না। উষার হাসফাস অবস্থা দেখে সাগর মুখ লুকিয়ে হালকা মুচকি হাসি দিল। তারপর উষাকে স্বাভাবিক করার জন্য বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই। আর 10-12টা বিবাহিত দম্পতিদের মতো যদি আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতো তাহলে তোকে এত লজ্জা পেতে হতো না। এটা নর্মাল বিষয়, ন্যাচারাল প্রক্রিয়া। এতে লজ্জা বা আমার সামনে অস্বস্তিতে ভোগার কোনো মানেই নেই। হাজার হলেও আমি তোর হাজবেন্ড। ইনসিকিউর ফিল না করে সঠিক প্রক্রিয়াটা বল আমাকে, একদম লজ্জা পাবি না। উষা অস্ফুট স্বরে উচ্চারণ করল, হুম। কি করব এখন বল আমাকে। হট ওয়াটার ব্যাগ নিয়ে আসেন, পানি ভরে। আর না থাক। আর কি, ওয়াশরুম যেতে হবে? যাওয়া দরকার, অবস্থা সিরিয়াস, বেডশিট চেঞ্জ করতে হবে। আগে ওয়াশরুমে যা, আমি ব্যাগ আনছি। সাগর কোল থেকে উষার মাথাটা সরিয়ে উঠে দাঁড়ালো। উষা আবারও নিষ্প্রাণ হয়ে পড়ে রইল বিছানায়। চল উঠ, আমি ওয়াশরুমে দিয়ে আসছি। উষা উঠে বসলো, কিন্তু সমস্যা তো ওই একটাই, সে তো ঠিকভাবে দাঁড়াতে পারছে না। দাঁড়াতে পারলে তো হেঁটে এসে ফোন নিয়ে কলই করতে পারত। সাগর উষাকে বসে থাকতে দেখে বুঝলো মেয়েটা হাঁটতে পারছে না। কাছে এসে দাঁড়ালো সাগর লম্বা একটা শ্বাস টেনে কোলে তুলে নিল উষাকে। আকস্মিক এমন হওয়ায় উষা ভরতে গেল। সাগরের কোলে উঠেছে এই কথাটা ভাবলেও গায়ে কাটা দিচ্ছে। এখন অসুস্থ না থাকলেও নিজের গায়ে চিমটি কেটে দেখত এটা বাস্তব নাকি স্বপ্ন। দুই চোখ খিচে বন্ধ করে রেখেছে উষা। নিজের তার সামনে রাখতে দুই হাতে আঁকড়ে ধরে আছে সাগরের গলা। তীব্র ব্যথার কারণে এই প্রথমবারের মতো সাগরের এত কাছে এসেও কিছু অনুভব করতে পারছে না। উষা স্বাভাবিক থাকতে পারলেও সাগর স্বাভাবিক নেই। হৃৎপিণ্ডের গতিবিধি বেড়েছে হাজার গুণে। শরীর ঘামছে তার, ঢোক গিলল সে। কোনো মতে উষাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে গিয়ে কোল থেকে নামিয়ে দাঁড় করায়। উষার দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে শুধালো, প্রয়োজনীয় কিছু লাগবে? উষা মাথা নেড়ে জবাব দিল, হুম। টেবিলের উপর থেকে প্যাকেটটা দিবেন প্লিজ। সাগর হাত বাড়িয়ে প্যাকেটটা নেয়। নামটা ভালো করে মনে রাখে সে। তারপর মাথা নিচু করে উষার হাতে দেয়। কিছুটা গম্ভীর গলায় বলে, আমি হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসছি, আমি রুমে আসলে দরজায় নক করব। আর দরজা লক করার দরকার নেই। উষা শুধু মাথা নাড়ে। সাগর রুম থেকে বের হয়ে আসে। দমটা তার আটকেই যাচ্ছে, শরীর কাঁপছে। হাজার হোক পুরুষ মানুষের মন, এই প্রথম কোনো মেয়েকে এভাবে করে নিয়েছে। সাগর নিজের দিকে লক্ষ্য করল। সাদা শার্টটার ছাতা আর পেটের দিকটায় ব্লাড লেগেছে কিছুটা। সাগর কিচেনে গিয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়ে চলে গেল নিজের রুমে। শুধু ড্রেসটা চেঞ্জ করে নয়, এই যে নিজের জামা নষ্ট হলো, সাগরের কেন জানি আফসোস লাগছে না, বা একেবারের জন্য উষাকে কোলে তুলতে ঘৃণা লাগেনি। উষা না দেখলেও সে তো দেখেছিল উষার অবস্থা। নারীদেরই প্রতি সম্মানটা তার বেড়ে গেল হাজার গুণে। নারীরা এই ছোট্ট জীবনে কত কষ্ট করে। সাগর ভাবল, এই ব্যথা যদি এতটা সিরিয়াস হয় তাহলে বাচ্চা জন্মদানের সময় নারীদের যে ব্যথাটা ওঠে সেটা কতটা ভয়ঙ্কর হয়। সাগরের বুকে মোচড় দিয়ে উঠল। সারা জীবন নারীদেরকে নিয়ে শুধু মজাই করে গিয়েছি, কাছ থেকে কখনো তাদের দুঃখ দেখা হয়নি।
তাদেরকে কখনো বুঝতে চেষ্টা করেনি। নারীরা মায়ের জাত, এই মায়ের সাথে কত রাগারাগি, কত অভিমান। সাগর ফোন হাতে নিল, কল লাগালো নিজের মাকে। বড্ড খারাপ লাগছে আজকে, তার দমটা যেন বেরিয়ে আসতে চাইছে। অপর পাশ থেকে মায়ের মিষ্টি ভালোবাসা মিশ্রিত সুর অনুভব করতে পেরেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। হাসি মুখে সালাম দিল মাকে। লিপি বেগম উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, বাবু কই রে তুই, এখনো এলি না কেন? এখানেও তো ঝামেলা হয়েছে রে। কিরে কথা বলছিস না কেন? উষার কি অবস্থা? অবস্থা কি বেশি খারাপ? চলে আসবো আমি। সাগর নিঃশব্দে হাসত। মায়েরা কত অদ্ভুত, কত অদ্ভুত জাতি এরা। মা জাতি এমন এক জাতি যারা নিজেদের মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও চিন্তা করবে আমার সন্তান ভালো থাকবে তো। মা শোনো। লিপি বেগম চুপ হয়ে গেলেন। নিজের ছেলের মুখে এমন আদুরে ডাক শোনা হয় না কতকাল, এমন ব্যাকুল স্বর শোনে না কতদিন। বল, শুনছি। নিহাল আমাকে সবটাই জানিয়েছে। তখন উষার রুমে ছিলাম বলে মেসেজ দেখিনি, এখন দেখে নিয়েছি। আমি আসতে পারছি না মা, আমি খুবই দুঃখিত। তোমরা থাকো, উপস্থিতি সাধারণ হলে আইসো। আপাতত আমি বাসায় আছি। আর উষা ভালো আছে আপাতত। বলো হট ওয়াটার ব্যাগটা কোথায়? লিপি বেগম অবাক হলেন ছেলের কথা শুনে, সাথে এও বুঝলেন মেয়ে দারুণ অসুস্থ হয়েছে। কিন্তু কোথাও কিছু একটু শান্তি লাগছে। অসুস্থতায় নিজের ভালোবাসার মানুষের সেবা যত্ন পেলে মনটা খুশিতেই ভালো হয়ে যায়। মনে মনে সিদ্ধান্ত নিলেন আজকে কেউ ওই বাড়িতে ফিরবেন না। ছেলেকে বলে দিলেন কোথায় রাখা আছে ব্যাগটা। তারপর বিদায় নিয়ে কল কাটলেন। পাশ থেকে নাবিলা ভুইয়া, তুবা, আলিফ, রাফিদ, সাদাফ জিজ্ঞাসা করো, কি বলল সাগর? লিপি বেগম কিছু না বলে নাবিলা ভুইয়াকে বললেন, আপা, আজকে রাতে যদি আমরা সপরিবারে আপনাদের বাড়ি থেকে যাই, কোনো অসুবিধা হবে আপনার? বড় ভাবির এহেন কথায় মুখ কালো করলো নাবিলা ভুইয়া। থমথমে গলায় বলল, সে কি ভাবি, কি বলছো এসব? আমি কি একবারও বলেছি তোমাদের চলে যেতে? আগে থেকেই তো কথা, আজকে তোমরা থাকবে আমাদের বাসায়। লিপি বেগম খুশি হলেন, ওষ্ঠে হাসি ফুটিয়ে বললেন, আজকে আমরা কেউ বাসায় যাব না। রাফিদ আর সাদাফ কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন সবটা। সবাই বুঝলো এটাই ঠিক আছে, থাকুক একসাথে আজকে। সাগর ড্রেস পাল্টে ব্যাগ হাতে আবার আসে উষার রুমে। ওয়াশরুমের দরজায় নক করে কয়েকবার উষা কোনো মতে শব্দ করে। আসুন। সাগর তড়িঘড়ি করে ঢুকে ওয়াশরুমে পাজাকোলা করে তুলে নেয়। আবার উষার চোখ বন্ধ, মুখটাও মলিন হয়ে আছে। সাগর বুঝলো সেন্সলেস হয়ে যাবে। দ্রুত বেডের সাথে হেলান দিয়ে বসায় উষাকে। পেটের উপরে ব্যাগটা রেখে বলে, এখন কম লাগছে? উষা মাথা নাড়ায়, মানে কমেনি। সাগর আবারও নিচে এলো। প্লেটে ভর্তি করে ভাত তরকারি নিয়ে আবার আসে উপরে। উষাকে জোর করে খাইয়ে বিছানায় শুইয়ে দিল। উষার বড় দুঃখের দিন আজকে। ভালোবাসার মানুষটার এত কাছে এসেও যে কিছুই অনুভব করতে পারছে না। সেই ছোট্ট সময়টাতে সাগর ভাইয়ের হাতে খেয়েছিল, আবার আজকে যখন সেন্স আসবে তখন হয়তো এসব ভেবে লজ্জা পাবে উষা। সাগর উষাকে রুমে রেখেই নিচে এলো। কাছাকাছি একটা ফার্মেসি থেকে ব্যথানাশক ঔষধ নিয়ে নিল। সাথে উষা যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে সেটাও নিয়ে নিল কয়েক প্যাকেট। সাগর গুগল ঘেটে দেখেছে এই সময়টাতে ডার্ক চকলেট খাওয়া অনেক উপকার, ব্যথা কমে। একটা সুপার শপে ঢুকে 2 হাত ভর্তি চকলেট নিয়ে নিল। বাসায় আসতে আসতে এশারের আজান দিয়ে দিল। উষাকে দ্রুত ঔষধ খাইয়ে দিল সাগর। উষা নিথর দেহ নিয়ে পড়ে আছে বিছানায়। ব্যথায় বারবার আর্তনাদ করে উঠছে। সাগরের সব সহ্য হচ্ছে না। আল্লাহ নারীদেরকে এত কষ্ট কেন দেন? একটা ডার্ক চকলেট উষার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পুরোটা খাবি এখন। উষা বড় বড় চোখ করে চাইল সাগরের দিকে। পুরোটা চকলেট সে এখন একা খাবে? কিছুতেই খেতে পারবে না। মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল উষা। সাগর তা দেখে কিছুটা শাসিয়েই বলল, আমি নিজের রুমে যাচ্ছি জামা কাপড় আনতে, তোর ওয়াশরুমটাই ইউজ করব। বলা তো যায় না কখন কি হয়, আর তুই বসে বসে চকলেট চিপস খাবি। উষা চোখ মেলে চাইল এক পলক, তারপর আবারও কিছু মনে পড়ার মতো করে ঝট করে মাথা ঘুরিয়ে বলে, কিন্তু ওয়াশরুমে তো ময়লা। সাগর কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। সময় কেটেছে অনেক। এখন রাত 11টা বাজে। নামাজ আর গোসল ব্যতীত বাকিটা সময় সাগর উষার কাছেই ছিল। বাবা চাচুরা কল করে জানিয়েছে ঝামেলার জন্য আসতে পারবে না ওনারা।
উষা বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, আর সাগর তো ব্যালকনিতে দাঁড়িয়ে হজম করছে। কতবার বলল চল এখনই যাই ডাক্তারের কাছে, মেয়েটা রাজি হলো না। আর যাবে বা কি করে, যে কোমর ব্যথা। সাগরের ভাবনার মাঝেই নিহাল কল দিল। মামা, তুই তো বাসায় একাই থাকিস, আর শুন, আমার বোনটা কিন্তু একা ঘুমাতে পারে না, তুই একটু সঙ্গ দিস কিন্তু। পাশ থেকে গালিব বলে, ও আর কি সঙ্গ দেবে নেহাল্লা, হালায় নিজেই তো একটা ভূত, আমি হলে আলাদা ব্যাপার ছিল। সাগর শূন্য সবটা কপালে ভাঁজ ফেলে জানতে চাইল। তোর কি কথার মধ্যে বাম হাত ঢুকাতেই হয়? গালিব হেসে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাই, তুই আমার হাতের দিকে নজর দিস না, খালি বাড়িতে তোর নজর যে অন্য কিছুতে, সেটা হচ্ছে আসল কথা। গালিবের কথা শুনে খুব খুব করে কাশি দিল নেহাল। সাগর চোয়াল শক্ত করল, নেহাল গালিবের পিঠে চাপড় মেরে বলল, সব কিছুতে ফাজলামি না। সাগর ফোন কেটে দিল, গা পা চালিয়ে এসে দাঁড়ালো উষার কাছে। তারপর মাথায় হাত রেখে বলল, আমি আমার রুমে যাচ্ছি, দরজা লক করবো না আমি, তুই নিজেও করিস না, কিছু লাগলে কল করবি, খারাপ লাগা বা ব্যথা বাড়লে আমাকে খবর দিবি, বুঝলি? তারপর বালিশের কাছে ফোনটা রেখে বলল, এই যে ফোনটা। সাগর কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। উষা পিছু রাখলো ব্যথাতুর কণ্ঠে বলল, আমি একা ভয় পাই অনেক, এমনিতেই রাতে ঘুম হবে না একা হলে, আরো ঘুমোতে পারবো না আমি। আপনি বরং এখানেই শুয়ে পড়ুন। মেয়েটা হুঁশে থাকলে হয়তো কখনোই এমন কিছু বলতো না। সাগর বাঁকা হাসল, মনে মনে তো সে নিজেই তাই চাইছিল। সাগর চুপ করে বসে আছে উষার পাশে। উষাকে এভাবে ছটফট করতে দেখে আর সহ্য করতে পারল না সাগর। লাইট অফ করে দিল, শুয়ে পড়ল উষার পাশে। উষার চোখে ঘুম নেই, রাত বাজে 12টার ওপরে, এখনো ঘুমাচ্ছে না। অগত্যা আর সহ্য করতে না পেরে সাগর নিজের সাথে আগলে নেয় উষাকে, জড়িয়ে ধরে উষার মাথা রাখে নিজের বুকের উপরে। স্নিগ্ধ সকাল, অন্যদিন কুয়াশায় ঢাকা থাকলেও আজকে ভোরবেলাতেই চারিদিকে সূর্য আর উত্তাপ ছড়িয়ে দিয়েছে। উষা সাগর কেউই সারা রাত ঘুমাতে পারেনি। ভোরের দিকে দুজনেরই চোখ লেগে যায়। সাগর নিজের সেন্সে থাকলেও উষা নিজের হিতাহিত জ্ঞান শূন্য ছিল। অস্বাভাবিক তীব্র ব্যথায় কোনো কিছু অনুভব করা সম্ভব হয়ে ওঠেনি। সকাল 6:30 হঠাৎ করে উষার ঘুম ছুটে যায়। 2বার পেইন কিলার নেওয়ার দরুন অস্বাভাবিক ব্যথাটা কিছুটা কমেছে। তার উপর সাগর নিজ হাতে উষার কোমরে ম্যাসাজ করে দিয়েছে। উষা বিছানায় উঠে বসতে চাইল, কিন্তু কোথাও আটকে থাকার দরুন উঠতে পারল না। তার ওয়াশরুমে যাওয়া দরকার। ভ্রু কুচকালো উষা, চোখ মেলে তাকাতেই চোখে ভেসে উঠল কালো রং। ভালোভাবে পরখ করতেই বুঝলো টি শার্ট পরিহিত কেউ। চোখ তুলে তাকালো উপরে, চোখ কপালে উঠে গেল তার। ডান দিকে মাথা এলিয়ে দিয়ে আরামসে ঘুমোচ্ছেন সাগর ভাই। 2 হাত উষার পিঠের ওপরে রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চমকালো উষা, সাগরের এত কাছে নিজেকে আবিষ্কার করতে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শরীর ঘামছে তার। উষার ছটফটানিতে সাগরের ঘুমের সমস্যা হচ্ছে। সে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল উষাকে। উষা মনে করার চেষ্টা করলো কিভাবে ওরা এত কাছে এলো। রাতে ঘটে যাওয়া সবকিছুই তার কাছে স্বপ্ন লাগলো। উষাকে সব থেকে বেশি অবাক করেছে যখন সাগর নিজ হাতে ব্যথার ঔষধ দিয়ে কোমরে মালিশ করেছে। সাগর রাতে অনেকক্ষণ উষাকে জড়িয়ে ধরে রাখার পরেও ঘুমাচ্ছিল না। আকস্মিক সাগরের মনে হলো কোমরে ম্যাসাজ করে দিলে বুঝি উষা আরাম পাবে। এই ভাবনা থেকে চটজলদি বিছানা ছেড়ে নিজের রুম থেকে ঔষধ নিয়ে আসে এবং উষাকে উল্টো করে শুইয়ে দেয়। কোমরের ওপর থেকে কাপড় সরাতেই উষার সুরল আঁকাবাঁকা কোমর ভেসে ওঠে। সাগরের স্তব্ধ নয়নে দেখে তা নারীদেহের এমন রূপে স্তব্ধ হয় হৃদযন্ত্র, গাঢ় হয় পুরুষালী চাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা, চুয়ার দেওয়ার ইচ্ছে জাগে মনে। শরীর জুড়ে বয়ে যায় শীতল রক্তস্রোত। সাগরের প্রথমবার উপলব্ধি করে তার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে বিট করছে। যখন সে বুঝতে পারল তার দ্বারা কাজটা সম্ভব হবে না, নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড় দায় হয়ে দাঁড়াবে, তখনই উঠে দাঁড়ালো, ঢেকে দিল নারীর শরীরের আকর্ষণীয় অংশ। কিন্তু মন তা হতে দিল না। এমনটা করলে উষা আরাম পাবে মনে হতেই আবারও যায় উষার কাছে। যখন ঔষধ হাতে নিয়ে কোমরে লাগাচ্ছিল, তার সারা শরীরে অন্যরকম এক শিহরণ বয়ে যায়।
হালকা কেঁপে উঠে পুরুষালী শক্তপোক্ত দেহটা। সাগর উপলব্ধি করলো পুরুষ দুনিয়ার কোনো কিছুতে দুর্বল না হলেও নারীর অল্প একটু ছোঁয়াতেই কাত হয়ে যায়। উষা নিজেও অবাক হয় যখন সাগর এমনটা করে। সাগরের এই হাঁসফাঁস অবস্থা উষা নিজে বুঝতে পারত যদি উষা সেন্সে থাকতো। তার নিজেরও হয়তো একই অবস্থা হতো। সাগরের মাথা বেজায় গরম হয়েছিল উষার ওপরে, কেমন না কানে চুবানি খাওয়াচ্ছে তাকে দিয়ে। সাগরের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে বাঁচাতে চাইল উষা, কিন্তু খুব একটা সফল সে হতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিল। সাগরের ওপরেও তার মায়া হচ্ছে। সারাদিন অফিস করে এসে একটু রেস্ট নিতে পারল না, তার উপরে সারা রাত সজাগ। উষার নিজেরও আর উঠতে ইচ্ছে করল না, পড়ে রইল সাগরের বুকে। নাক টেনে সাগরের বুকের গন্ধ টেনে নিল কয়েকবার, বুকে গলায়, এমনকি সাগরের অ্যাডামস অ্যাপলে নিজের ঠোঁট ছোঁয়াতে ভোলেনি। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন সাগরের কোনো হেলদোল লক্ষ্য করতে পারল না, উষা আবারও নড়চড় শুরু করে। এবার সাগর নিজের হাতের বাঁধন আরও শক্ত করে, মুখ গুজে দেয় উষার ঘাড়ে। সেখানে প্রগাঢ় এক চুমু এঁকে দিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে, সারা রাত একটু ঘুমাতে পারিনি সুইটবি, আর 1 ঘন্টা ঘুমাতে দে প্লিজ। উষা ভর কালো, এ কি করলো সাগর ভাই? সাগরের এমন গাঢ় স্পর্শে মাতাল হলো তনুমন, পেটে মোচড় দিয়ে উঠল। সারা রাত যা হয়েছে তা মেনে নেওয়া গেল, এত গভীর স্পর্শ উষা আর তার শরীর মেনে নিতে পারল না। ছটফট করে উঠল উষা, মনে মনে হাজারবার শুকরিয়া আদায় করলো এই ভেবে ভাগ্যিস সাগর যখন এত কাছে ছিল তখন সে ঘুমেছিল। উষার শরীর ঘামতে লাগলো, 2 হাত দ্বারা সরাতে চাইল সাগরের হাত। এভাবে থাকলে আজকে তার মৃত্যু নিশ্চিত। এবার সাগরের ঘুম ভাঙে, কপাল কুঁচকে ঘুম ঝরানো কণ্ঠে বলে, সারা রাত তোর সেবা করলাম, এখন একটু ঘুমাতে দিবি না? উষা কড়া গলায় বলল, ঘুমাবেন তো ঘুমান না, না করলো কে? আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? সাগর অবাক হলো, চোখ বড় বড় করে বলল, অসুস্থতার জন্য একটু সেবা তো করেছি, আর ক্লান্ত শরীরে এখানে একটু শুয়ে পড়েছি, এতেই ভাবছিস তোকে জড়িয়ে ধরেছি? এত উল্টাপাল্টা ভাবনা আসে কোথা থেকে? সেই মন ইউ, একটু তো কৃতজ্ঞতা বোধ রাখতে হয়। হতবাক নয়নে তাকিয়ে রইল উষা। কি বলছেন আপনি? আমি উল্টাপাল্টা ভাবছি? তা নয় তো কি? উষা এবার নিজের হাত দ্বারা উষার ঘাড়ের একটু জায়গা দেখিয়ে বলল, শুধু জড়িয়েই ধরেনি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে চুমু খেয়েছেন আপনি। সাগর চোখ ছোট ছোট করে বলল, ছি, আমার নামে এমন একটা অপবাদ দিতে তো লজ্জা লাগলো না? সরি টু সে, না তুই আর না তোর শরীর কোনোটাতেই আমার ইন্টারেস্ট নেই। তুই নিজেই গতকাল রাতে আমার এখানে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিস, অসুস্থ বলে সহমর্মিতা দেখিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই। তখন তো আর জানতাম না তুই যে আমার মান ইজ্জতে এভাবে দাগ লাগাবি। উষা ভর গেল এই ভয়ঙ্কর পুরুষের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, উল্টো নিজের মেজাজ বিগড়ে যাবে। কত মিষ্টি একটা সকাল আজকে, এই প্রথম একসাথে রাত কাটালো ভালোবাসার মানুষের হাতের বন্ধনে ছিল। প্রতিদিন সকালটা তো সে এই রকমই চায়। উঠে দাঁড়ালো উষা, ওয়াশরুমে যাবে সে। সাগর পেছন থেকে উষাকে ডেকে বলে, যেতে পারবি? হেল্প করব? উষা জবাব দেয় না। ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দেয় সে। সাগর চেঁচিয়ে বলে, এই তেজ কালকে কোথায় ছিল? উষা নিঃশব্দে মুচকি হাসে। দেখো সাহেব, তোমাকে আমি আগে থেকেই বলছিলাম যে মেয়ের মতামত আগে জেনে নাও, সে যে বিয়েতে রাজি কিনা। আর ছেলের বাবাও এত দায়িত্বহীন কেন? নিজের ছেলের বিয়েতে রাজি না, তারপরেও কেন জোর করে ছেলেকে নিয়ে আসলো? একবার ভেবে দেখো, যদি এইখানে আমাদের মেয়ের বিয়ে হতো তাহলে ভবিষ্যৎ তার কি দুর্বিশ্ব হতো। পাশ থেকে লিপি বেগম বলেন, তাও ভালো যে নেহাল শুনে নিয়েছিল ছেলের অন্য কাউকে পছন্দ করার যে কোনো কিছুর মূল্য সে তাকেই বিয়ে করবে। ভাইজান শুনেন, আজকালকার যুগ, কাউকে বিশ্বাস নেই। আমাদের মেয়েকে কি এত অল্প বয়সে বিয়ে দিতাম? নেহাত আমাদের ছেলে মেয়ে, আর ঘরে ছেলে মেয়ে ঘরে থাকবে বলেই বিয়েটা হয়েছে। নাহিদ ভুইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ে টিকে কিনা সেটাই দেখুন ভাবি। তা ভাই, আপনি এখন ওই মেয়ের বিয়ে দিতে এত উতলা হলেন কেন? সোহেব খান তপ্ত নিঃশ্বাস ফেলে জবাব দিল, জাহেদের ছোট থেকেই আরশাকে পছন্দ, আগে বলে রেখেছে ছেলে দেশে এলে বিয়ে করিয়ে দেবে যেন আর স্বদেশ ছেড়ে না যায়। এখন জাহেদ চাচ্ছিল
আগত করে রাখতে। অফিসিয়ালি কাজে 7 মাসের জন্য তার ছেলেকে আবারও দেশের বাইরে যেতে হতো, তাই এত তাড়াহুড়া। নাবিল ভুঁইয়া উৎফুল্ল হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে। আমাদের মেয়ে বিপদের মুখ থেকে ফিরেছে। এক মেয়ের চিন্তাই আমাদের জীবনের সুখ নেই। আরেক মেয়েকে আগুনে দিলে বাঁচতে পারতাম না। আমাদের উপরে সৃষ্টিকর্তার রহমত আছে। সবাই একই সুরে রবের শুকরিয়া আদায় করেন। নাবিলা ভুঁইয়া রাগী দৃষ্টিতে সোহেব খানকে পরখ করে বললেন, ওর জন্য বারবার বলেছি আমি আমার মেয়ের এখন বিয়ে দেব না। আমার মেয়ের যাকে পছন্দ হবে আমি তার কাছেই আমার মেয়ের বিয়ে দেব। লাইফে নিজেদের ভালো থাকাটাই আগে। আমার ছেলে মেয়ের পছন্দই আমার পছন্দ। তা ভাইজান, ওদিকের খবর কি নিয়েছিলেন? 2 কপোতির কি হলো? সকাল 7:30টা গালিব নেহালের ওপরে হাত পা দিয়ে আরামসে ঘুমোচ্ছে। রাতে এসব ঝামেলা মিটমাটের পরে আর কেউ তাকে যেতে দেয়নি, তাই নেহালের সাথেই থেকে যায়। এই 7 সকালে গালিবের ফোনটা বিশ্রী ধ্বনি তুলে বেজে উঠল। 1 বার 2 বার 3 বার, শেষমেশ 5 বারের মাথায় কল রিসিভ করলো গালিব। নাম না দেখেই বলল, শালা তোর বউ নিয়ে ভেগেছিস নাকি? এই 7 সকালে নিজেও ঘুমাচ্ছিস না, আমাকেও ঘুমাতে দিচ্ছিস না। সাগর চোয়াল শক্ত করে ফেলে। বরাবরের মতো রাশভারী কণ্ঠে বলে, তোকে আমি 10 তলা থেকে ফেলে দিব গালিব। সবসময় এসব কি ধরনের কথা বলিস? মুখে কিছু আটকায় না? কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলি না এখনো? আমার বাপ, তুই আইসা শিখে গিয়া দিয়া যা। এইভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? এই 7 সকালে কল দিলি কেন? হাবাইত্তা, সকাল 7:42 বাজে, এটা 7 সকাল না। ডায়লগ শুনিসনি? না শুনলে আমার থেকে শোন। আমি কোনো ডায়ালগ শুনতে চাইছি না। আগে বল, ঢাকায় সব থেকে বেস্ট গাইনোকোলজিস্ট আমি কোথায় পাবো? চেনা জানা আছে কেউ? গালিব ঘুমের ঘোরে বলল, আচ্ছা। বলার সাথে সাথে তড়াক করে চোখ মেলে তাকায় গালিব। অবিশ্বাস্য কণ্ঠে শুধায়, কি বলবি? কি আছে নাকি? গাইনোকোলজিস্ট? এবার গালিব অবাক হলো। উত্তেজনায় নেহালকে লাথি মেরে বেড থেকে ফেলে দিল। এক প্রকার চেঁচিয়েই বলল, ছি 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 সাগর, ছি। তোকে আমি মজার ছলে গিয়ে ডাকতাম বলে তুই নিজেকে প্রমাণ করার জন্য একটা শিশুর উপরে এত অত্যাচার করলি। ভাই, কি এমন করলি যে 1 রাত থেকে গাইনি ডক্টরের কাজ লেগে গেলে? মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস শালা লুচ্চা। এমনিতেই তো ন্যাকা সেজে থাকো। যে খালি বাড়ি পেলে, মেয়েকে একা পেলে, তাই সুন্দরী মেয়ে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলি না। বদের হাড্ডি। সাগর দাঁতে দাঁত চেপে উত্তর করল, হয় তোর মরণ আমার হাতে, নয়তো আমি কবে জানি তোর ওই জিভ টেনে ছিঁড়ে ফেলি। আর কখনো যদি এমন বেফাস মার্কা কথা বলিস তো তোর সাথে আমার সম্পর্ক শেষ। আরে শালা, আমি কি করলাম? কাল রাতে একসাথে ছিলি তোরা, আর আমি জানি তোর নিজের উপরে কন্ট্রোল নেই। মেয়েটা তো শিশু, 18 বছরের নিচে সবাই শিশু। ভাবলাম মেয়েটার অবস্থা দুর্বিষহ করে ফেলেছিস। সাগর দাঁতে দাঁত চেপে বাজখাই কণ্ঠে বলল, তোকে এত ওভার ভাবতে কে বলেছে? আমি বলেছি? আমরা কাল একসাথে ছিলাম এটা বলেছি তোকে? আর আমার নিজের ওপর কন্ট্রোল নাই এটা তুই জানিস কিভাবে? তোর সাথে কি আমি কখনো রাত কাটিয়েছি? ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পুরুষ মানুষের ইন্টারেস্ট নাই। আমি বরাবরই টু আই মিন বেডিতে ইন্টারেস্ট। সাগর বুক ভরে শ্বাস নেয়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, এখন বল, জানাশোনা আছে কেউ? উষাকে ডক্টর দেখাতে হবে, ওর মেলি প্রবলেম আছে। আর আমি কোনো গায়রথহীন পুরুষ নই যে নিজের স্ত্রীর গোপনীয়তা বন্ধুর সাথে প্রকাশ করব। এত গায়রত বিশিষ্ট পুরুষ তো নিজের ভাই নেহালকে কলটা করতি। আমি তো তোর কেউ না, তোর ভাইও না। গালিব সাগরের সব কথাতেই মজা নিলেও এই কথাটাই কষ্ট পেয়েছে, তাই তো বাচ্চাদের মতো এমন কথা বলেছে। নাক মুখ ফাটিয়ে দেব। আগে বল, আছে কিনা? কিভাবে থাকবে? আমি কি আগে পরে 5টা বিয়ে শাদী করেছি, সন্তান জন্ম দিয়েছি যে এসব জানবো আমি? এসব জানার কথা তোর। সারা তুই মর, খোঁজ নিয়ে জেনে আমাকে আজকের মধ্যে ইনফর্ম করবি। ইটস ইমার্জেন্সি ইয়ার, বুঝার চেষ্টা কর। ওকে, দেখতেছি। বেলা গড়িয়েছে অনেক। সাগর সেই সকাল 9টায় অনলাইনে খাবার অর্ডার করেছে, এখন বাজে 11টা। ডেলিভারি বয়ের আসার খবর নেই। উষাকে ঘরের মধ্যে থাকা ফ্রুটস আর ব্রেড খাইয়ে ঔষধ দিয়েছে। এখন নিজেরও খিদে পেয়েছে, আর বসে না থেকে কিচেনে গিয়ে নুডলস বানানো শুরু করলো।
উষা সেই যে ঘরে দরজা দিয়েছে আর খোলেনি। সাগরের সামনে আসতেই লজ্জায় মারা যাচ্ছে সে। সাগর কয়েকবার বলেছেও, সম্পর্কে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সম্পর্ক ঠিক না থাকলেও তো আমরা স্বামী স্ত্রী। টেক ইট ইজি, অ্যান্ড দিস ইজ এ ভেরি নর্মাল থিং।